আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসে তোমাদের আবারও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আমি গত ক্লাসে তোমাদের আহ্বান গল্পটি লেখক পরিচিতি এবং মূল পাঠ কিছুটা আলোচনা করেছিলাম। আজ এর বাকি অংশটুকু আলোচনা করছি। তোমাদের নিশ্চয় মনে আছে যে আমি যে ক্লাসটি নিয়েছিলাম তার মূল ভাবার্থ বিষয় কি ছিল। হ্যাঁ শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে বলেছিলাম যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী থেকে এই আহ্বান গল্পটি নেওয়া হয়েছে এবং এই গল্পটি মূল যে বিষয়টা সেটা ছিল মূলত ধন সম্পদে নয়, হৃদয়ের নিবিড় আন্তরিকতার স্পর্শে মানুষের মধ্যে যে একটা স্নেহপ্রীতি সম্পর্ক গড়ে ওঠে আর সেই ধর্মীয় কুসংস্কারের ঊর্ধ্বে যে মানুষের মধ্যে একটা উদার মানবিক সম্পর্ক যে কিভাবে মানে স্থান করে নেয় হৃদয়ের মধ্যে, সেটাই ছিল আমাদের এই গল্পটার মূল আলোচ্য বিষয়। আমরা এই গল্পে দুটো চরিত্র পেয়েছি, প্রধান একটা বুড়ি মুসলমান ধর্মের, আরেকটা আমাদের গল্পগত যেখানে লেখক নিজেকে অবতীর্ণ করেছে কথকের ভূমিকায়। আজ আমরা সেই আলোচনায় চলে যাচ্ছি। যদিও অনেকগুলো চরিত্র আছে যার মধ্যে সংলাপবিহীন আছে, অনেকগুলো সংলাপ যুক্ত আছে অনেকগুলো। আমি আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। তোমাদের নিশ্চয় মনে আছে যে বুড়ি এবং গল্পকথকের মধ্যে যে একটা আন্তরিকতার বন্ধন তৈরি হচ্ছে, বুড়ি কিভাবে তাকে পুত্র স্নেহে তার প্রতি যে তার স্নেহ বাৎসল্য ফুটে উঠছে, সেই দৃষ্টি দিয়ে আমরা যখন দেখতে পাই তার দুধের দাম দিতে যায়, বুড়ি কতটা মন কষ্ট পেয়ে সে চলে যায় সেই পর্যন্ত। আজ তার বাকি অংশটুকু। পরের দিন প্রতিদিন ভোর না হতেই সে এসে জুটবে। ও গোপাল, এই নাও 2টি পতি শশা জালি মোর গাছে, নুন দিয়ে খাও থেকে মোর সামনে। কথক আগের দিন দুধের দাম দিতে গিয়ে তাকে ফিরিয়ে দিলেও পরের দিন বুড়িকে আসে কোনো মানে রাগের করে কথা বলা, মান অভিমান করতে পারে না। কারণ বুড়ির যে দরিদ্র সেই কারণে তিনি আসলে বুড়িকে ওইভাবে কথাগুলো বলেছিলেন, দুধের দাম দিতে চেয়েছিলেন। পরে অনুশোচনা করে বুঝতে পারে যে বুড়ির সাথে তার এভাবে কথা বলাটা ঠিক হয়নি। আজ তাই সে একটু ভালো ব্যবহার করেই বলে যে, ও বুড়ি তোমার চলে কিসের? তখন বুড়ি বলে, ওই যারে মেয়ে বলে ডাকি, ও বড্ড ভালো, লোকের বাড়ি ধান বানে তাই কিছু চাল পায়, আমার দুটো না দিয়ে সে খায় না। একা থাকো? কোথাও আবার জানতে চায় সে কিভাবে খায় কিভাবে চলে। এবার তার সাথে সে প্রথম নিজে থেকে কিছু আলাপচারিতা চালিয়ে যায়। তখন বলে, একা থাকো? তখন আমাদের গল্পকথকের জানায় বুড়ি যে, তাই একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে ও মোর গোপাল, আমি নতুন খাজুর পাতার চেটাই বুনে রেখে দিয়েছিলাম তোমারে বসতি দেওয়ার জন্য। এই যে বুড়ির মধ্যে আমরা একটা মাতৃসুলভ ভালোবাসা, হাহাকার দেখতে পাই পুত্রের জন্য, সেইটার জন্য সে কথক তাকে কবে দেখতে যাবে, আদৌ যাবে কিনা তার কোনো ঠিক নেই। তাকে গেলে সেই গরিব বাড়িতে কোথায় বসতে দিবে, সে খেজুর পাতা দিয়ে ছোট পাটির মতো চটের মতো বুনে রেখে দিয়েছে। তাহলে এইটাও একটা জ্ঞানমূলক আসতে পারে, বুড়ি কথকের জন্য কি বুনে রেখেছে এটা আসতে পারে। এগুলো একটু তোমরা বিশেষভাবে মার্কিং করে রাখবে। সেবার বুড়ির বাড়িতে আর আমার যাওয়া ঘটে উঠল না। তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম আমাদের কথক মোট 4বার গ্রামে আসে। প্রথমবার কিসের জন্য একটা ছুটিতে সেটা উল্লেখ করা নেই, দ্বিতীয়বার জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে, যেবার তিনি নতুন চালাঘর গ্রামে তুলে, আর তারপরে সে এইবার আবার শহরে চলে আসলো। নানা দিকে ব্যস্ত থাকি, অনেকদিন পর গ্রামে এসেছি তো, তার মানে সে দ্বিতীয়বার তো ভুলেই গেছে, মানে আর তার বাড়ি যাওয়া হয় নাই কথোপকথন। এরপরে আর অনেকদিন সে বাড়িতে আসেনি। তো যে কদিন ব্যস্ত থাকি রোজ আসতে ভুলবে না, যে প্রথম যে কয়দিন গ্রামে থাকে এই ভালোবাসা স্নেহ মমতার টানে বুড়ি সেই কয়দিনই আসবে তার বাড়িতে, কিছু না কিছু আনবেই। কখনো পাকা আম, কখনো পাতি লেবু, কখনো বা এক ছড়া কাঁচকলা, কখনো বা এক ফালি কুমড়ো। তোমাদের গত ক্লাসে আমি যে খাবারগুলোর নাম বলেছিলাম যে সে কি কি নিয়ে আসে,
এটা তোমাদের কতটা আম, এক ছড়া কাঁচকলা, পাতিলেবু, মানে বুড়ির যা যা সামর্থ্য সে চেষ্টা করে কতকের জন্য তাই এনে তাকে খাওয়ানোর জন্য। আসলে এই যে তার জন্য নিয়ে আসা, এর মধ্যে বুড়ির আন্তরিকতাই প্রকাশ পায়। আমরা দেখতে পাই যে প্রথমবারে কিন্তু সেই মাতৃসুলভ হৃদয়ের হাহাকার থেকে সে কত ভালো দুধ পায় না, দুধ নিয়ে আসে। এরপর তার বাড়িতে সে প্রথমবারই সে আম নিয়ে আসে, তার গাছের বৃষ্টিগত আম, ময়লা কাপড়ের আচরণ, তারপরে আনে দুধ, তারপরে নিয়ে আসে সে তার জন্য সেই পর্যায়ক্রমে কচি শশা, আমি এখানে শশা দেখি না, কচি শশা সে প্রতিবারই কিছু না কিছু নিয়ে আসে তার জন্য। তো সেবারও তার বাড়িতে যাওয়া হয় না, পুনরায় আমি এখানে লিখে রেখেছি দেখো, পুনরায় আমরা এটা আগে করেছিলাম, পুনরায় কত, এটাও তোমরা ভালো করে দাগ দিয়ে রাখবে। গ্রামে এলাম 5-6 মাস পরে, আশ্বিন মাসের শেষে। এটাও আমাদের জন্য খুব জ্ঞানমূলক আসে, কয়বার আসছে তোমরা যদি করে মনে রাখতে পারো, কয়বার আসলো, কোনবার এসে কি কি কথা বললো, এই ধারাবাহিকতা অবশ্যই তোমরা উত্তরটা গুছিয়ে লিখতে পারবে। এখানে তৃতীয়বার আসার শুরুতেই লেখা পুনরায়, পুনরায় গ্রামে এলাম 5-6 মাস পরে, আশ্বিন মাসের শেষে। কয়েকদিন পরে ঘরে বসে আছি, বাইরের উঠোনে দাঁড়িয়ে কে যেন আমার জিজ্ঞাসা করলো, বাবু ঘরে আছেন গা? এই যে তোমাদের আমি গত ক্লাসে বলেছিলাম এখানে গ্রাম্য আঞ্চলিকতা আছে। কেউ একজন কতকের বাড়ির ঘরের বাইরে এসে ডাকছে তাকে যে বাবু ঘরে আছেন গা? আমরা ও গো গো যেভাবে ডাকি সে আঞ্চলিকতা নিয়ে ডাকছে। বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রী লোকটি আমায় দেখে সৌন্দর্যভাবে মাথার কাপড়টা আরো একটু টেনে দেবার চেষ্টা করে বলল বাবু কবে এসেছে? দিন 5-6 হলো, খুব মনে রাখবে। কয়দিন যাবত পানি এসেছে? 5-6 দিন যাবত। কয় মাস পরে এসেছে? 5-6 মাস পর। এটা কয় নাম্বার বার তার গ্রামে আসা? তৃতীয়বার, মানে পুনরায় উল্লেখ করা মানে তৃতীয়বার। কেন? আমার সেই মা পেট দিয়ে দিল, বলে দেখে এসো গিয়ে কে কথা জানতে চায়। আসলে এই গল্প কথককে গ্রামে আসছে কিনা এই ব্যাপারে প্রতিনিয়ত আমাদের গল্প কথকের খোঁজ খবর নেওয়ার জন্য বুড়ি সেই মুসলমান জমি করাতির স্ত্রী প্রতিনিয়ত তার বাড়িতে পাঠাতো তার সেই পাতানো মেয়ে হাজরা বেটার বউকে। আর যে কারণে আমরা দেখতে পাই যে সেই মেয়েটা এসে তাকে ডাকে, আর সেই মেয়ের কথার উত্তরে কথা যখন জানতে চায় কে দেখতে পাঠিয়েছে, ও সেই বুড়ি এখানে যিনি আসতো, তখন আমাদের কথকের কাছে জানতে চায় বুড়ি যে ও সেই বুড়ি যিনি আমার এখানে আসতো। তখন হাজরা বেটার বউ উত্তর দেয়, এনার বড্ড অসুখ, বোধহয় এবার আর বাঁচবে না, গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে, অস্থির, আমার রোজ সুধায় মানে জিজ্ঞাসা করে, একবার দেখে আসুন, বড্ড খুশি হবে। তাহলে গোপালের বিকেলের দিকে, এটাও খুব সুন্দর করে মনে রাখবে, কোন দিকে সে কোন সময়ের দিকে সে যেতে চাইলো বুড়িকে দেখার জন্য, বিকেলের দিকে। বিকালের দিকে বেড়াতে যাওয়ার পথে দেখতে গেলাম বুড়িকে। বুড়ি শুয়ে আছে একটা মাদুরের উপর, মাথায় মলিন বালিশ, মানে তার যে দারিদ্রতা, সে যে দারিদ্রতার মধ্যে দিয়ে দিন পার করে, তার মাথার নিচে মলিন বালিশ এবং তার তেল চিটচিটে বিছানা, তার রোগাক্রান্ত রুগ্ন মুখটা দেখলেই বোঝা যায়। আমি কাছে গিয়ে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইল, পরে আমাকে চিনে ধর্মর করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতে আমি বললাম, উঠো না, ও কি? তার মানে এই যে কথকটাকে বুড়িকে দেখতে গিয়েছে, এটা দেখে আমাদের গল্প কথকের খুশিতে বুড়ি ধর্মর করে বিছানা ছেড়ে উঠতে লাগলো। কারণ তিনি নিজে অসুস্থ হলেও তার ভালোবাসার মানুষ, তার সেই সন্তান স্নেহের যে ভিতরের ভালোবাসাটা আবার যে জাগ্রত হলো। বুড়ি আহ্লাদে আটখানা হয়ে
বলল, ভালো আছো তো ওমর গোপাল? এই বসতে দে গোপাল রে, বসতে দে, বসবার দরকার নেই, খা। কত যতই বলে তাড়াহুড়ো করার দরকার নেই, গোপালের এই খাবারের চটখানা পেতে দে। সে অনেক আগে তার এই পুত্রের জন্য, তার এই ভালো মানুষটার জন্য একটা খাজুরের পাতার সেটাই বুনিয়ে রেখেছিল, যেখানে বসতে দিবে। দারিদ্রপূর্ণ বাড়িতে তার বসতে দেওয়ার মতো কোনো আসবাব নেই। পরে ঠিক যেন আমাদের মা কি পিসিমার মতো অনুযোগের সুরে বলে, তোর জন্য খাজুরের চাটাইখানা কতদিন আগে বুনে রেখেছিলাম, ওখানা পুরনো হয়ে ভেঙে গেছে, ভেঙে যাচ্ছে, তুই একদিনও এলি না গোপাল? অসুখ হয়েছে তাও দেখতে এলি না? মানে মা পিসিমা নিকটাত্মীয়রা যেভাবে সন্তান বাড়ি না আসলে খোঁজ খবর না নিলে তারা অভিমান মিশ্রিত অভিযোগ করে, অভিমান কিছুটা রাগ কিছুটা ক্ষোভ নিয়ে যেরকম মান অভিমান করে, সেই রকম অনুযোগের সঙ্গে বুড়ি কতককে জানায় যে এতদিন আগে সে তার জন্য বসতে দিবে কি সে বানিয়ে রেখেছিল, সেটা এখন ভেঙে ভেঙে যাচ্ছে। বুড়ির দু চোখ বেয়ে জল পড়িয়ে পড়ছে। আমায় বলল, গোপাল যদি মরি আমার কাপড়ের কাপড় তুই কিনে দিস। এই যে মায়ের মধ্যে একটা মাতৃ হৃদয় একটা হাহাকার, তার সন্তানের কাছে তার মৃত্যু পরবর্তী যে চাওয়া আকুলতা, এটা ভালোবাসারই তীব্র বহিঃপ্রকাশ আমরা তার কথকের মধ্যে দেখতে পাই। আসবার সময় বুড়ির পাতানো মেয়েটার হাতে আমি কিছু দিয়ে এলাম অর্থ ও ফলের জন্য। কথক কার হাতে কিছু দিয়ে এলো? বুড়ির পাতানো সেই হাজরা বেটার বউ মেয়েটার কাছে, অর্থ ও ফলের জন্য। কিছু মানে কিছু টাকা পয়সা, কিন্তু সেটা উল্লেখ নেই, তবে তোমরা মনে রাখবে কি দিয়ে আসলো। হয়তো আর বেশি দিন বাঁচবে না। বুড়ি কিন্তু সে যাত্রায় বেঁচে উঠলো। কত কর্মব্যস্ত জীবনে বুড়িকে দেখতে গিয়েছিল তৃতীয়বার, কিন্তু সেবার গিয়ে তিনি বুড়ির বাড়িতে দেখে আসে, তারপরে আর তেমন একটা খোঁজ নেওয়া হয় না। বছরখানেক আর গ্রামে যায়, কত এরপর আর বছরখানেক গ্রামে যায় না। দেখো আমি চতুর্থবার দাঁড়িয়ে রেখেছি যে সে আর গ্রামে যায়নি বছরখানেক। আর সেখানে মনে রাখতে হবে যে বছরখানেক যে সে যায় নাই, শরতের ছুটি 2 দিন হাতে থাকা অবস্থায় এর থেকে সে প্রায় 1.5 বছর পর গ্রামে আসে। এক থেকে সঠিকভাবে এটা উল্লেখ করা নাই, 1 থেকে 1.5 বছর পর সে গ্রামে আসে। বছরও হতে পারে। একবার শরতের ছুটির পর, তখনও হাতে মাত্র 2 দিন ছুটি আছে, গ্রামেই গেলাম এই 2 দিন ছুটি কাটাতে। তখনকার দিনে এত যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ছিল না, কিন্তু কখনকার হঠাৎ করে মন পড়ে যায় শরৎকালের ছুটিটা কাটাতে গিয়ে হাতে মাত্র 2 দিন ছুটি আছে। কয়েকদিন বললাম? 2 দিন। যে গ্রামে ঢুকতেই তার প্রথম দেখা হয় পরশু সর্দারের বউ দিগম্বরীর সাথে। আমরা চরিত্রগুলো তোমাদের কথা কাছে বলেছিলাম, মনে রাখবে। পরশু সর্দারের বউ দিগম্বরীর সাথে গ্রামের পথেই তার দেখা। দিগম্বরী অবাক হয়ে বলে, ওমা আজই তুমি এলে? সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে, তোমার নাম করলো বড্ড। ওর সেই পাতানো মেয়ে আমাকে আজ সকালে বলেছে। আমি এসেছি শুনে বুড়ির নাচ জামাই দেখা করতে এলো। আমার মনে পড়লো বুড়ি বলেছিল সে একদিন আমি মরে গেলে তুই আমার কাফনের কাপড়টা কিনে দিস বাবা। ওর স্নেহাতুর আত্মা আজ বহু দূর থেকে আমায় আহ্বান করে এনেছে। আমার মন হয়তো এবার আর ওটা তাচ্ছিল্য করতে পারেনি, তাচ্ছিল্য মানে আর উপেক্ষা করতে পারেনি। দেখো টেলিফোন না, কোনো লোক মারফত খবর না, এই 1-1.5 বছরে আমাদের বুড়ি অনেকবার হয়তো কথককে মনে মনে ডেকেছে, তার সান্নিধ্য লাভ করার জন্য তাকে মনে স্মরণ করেছে, কিন্তু কথক গ্রামে আসেনি। কিন্তু এইবার তার ডাকটা হয়তো আর উপেক্ষা করতে পারেনি, সে হৃদয়ের আন্তরিকতার টানে গ্রামে চলে আসে। কাপড় কিনবার জন্য টাকা দিলাম। নাচ জামাই বলে গেল, বুড়ির নাচ জামাই কথকের সঙ্গে দেখা করতে আসছে। মাটি দেওয়ার সময় একবার যাবেন, বেলা 12টা আন্দাজ যাবে, তার মানে বুড়িকে কবর দেওয়া হবে বেলা 12টা নাগাদ। বেলা 12টা নাগাদ আন্দাজ তাকে কবর দেওয়া হবে, কবর দেওয়া হবে। কাকে কবর দেওয়া হবে?
বুড়িকে? আচ্ছা, তো কথক বুড়ির নাজ্জামার কাছে কাপড়টা কিনে দিয়ে দিল, টাকা দিয়ে দিল। শরতের কটুকৃত্য গন্ধ ওঠা, বনজ ও মাকাল পাতা দোলানো একটা প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে। এখানে তোমাদের জ্ঞানমূলক আসতে পারে, বুড়িকে কি গাছের তলায় কবর দেওয়া হলো? একটা প্রাচীন তিত্তিরাজ গাছ, যেখানে বন্য ঝোপঝাড়ে যেরকম তোমার ঝাঁঝালো, একদম ঝাঁঝালো যে তীব্র ঝালযুক্ত যে গাছগাছালি যে গন্ধ মাখা যে ঝোপঝাড়, সেরকম একটা প্রাচীন গাছের নিচে তাকে কবর দেওয়া হলো। আমি গিয়ে বসলাম। আব্দুল, শুকুর মিয়া, নসর, আরো আমাদের সঙ্গে পড়তো আবেদ আলী ও তার ছেলে গনি, এরা সকলে সেই কবরস্থানের কাছে একটা গাছের ছায়ায় বসে আছে। এটা খুব সুন্দর একটা জ্ঞানমূলক আসে যে কবরস্থানের পাশে গাছের ছায়ায় কয়জন বসেছিল? 5 জন। সেই 5 জনের মধ্যে একজন শুকুর মিয়া প্রবীণ ব্যক্তি গ্রামের, একজন আব্দুল, নসর, আবেদ আলী ও তার ছেলে গনি। এই আবেদ আলী ছিল আমাদের গল্পকথকের গ্রামের সহপাঠী। প্রবীণ শুকুর মিয়া আমাকে দেখে বলল, এই যে বাবা এসো, বুড়ি মাটি দেওয়ার দিন তুমি কোনে থেকে এলে? তুমি তো জানতে না, তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি। মানে গ্রামবাসীরাও জানে যে এই কথককে, গ্রামের এই জমির করাতির বউ বুড়ি, মুসলমান বুড়ি, তিনি কতটা ভালোবাসতেন। সমস্ত সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে এই যে একটা মানে স্নেহপ্রীতির সম্পর্ক গড়ে উঠেছে, এটা গ্রামবাসীরাও জানতো। শুকুর মিয়া সেই প্রবীণ ব্যক্তি বলে ফেললো, দেও বাবা দেও, তুমিও দেও। মানে কবরে মাটি দিতে বললো কথককে। সাধারণত কোনো মানে মুসলমান ব্যক্তির কবরে তার বংশধররা যেভাবে মাটি দেয়, আমাদের এই স্নেহ ভালোবাসার সম্পর্কটাকে এখানে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। দিলাম এক তুলার মাটি, সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠতো, ও মোর গোপাল। আসলে এই গল্পটার মধ্যে গ্রামের লোকায়ত, প্রান্তিক জীবনধারা থেকে যে শাস্ত্রীয় যে কঠোরতা থেকে যে অনেকটা মুক্ত, এই সত্যটা কিন্তু এই গল্পের মধ্যে উন্মোচিত হয়েছে। কারণ এখানে আমরা দেখতে পাই যে লেখক দুটি ভিন্ন ধর্মের, ভিন্ন বর্ণের মানুষের মধ্যে, দুটি ভিন্ন আর্থিক অবস্থানে বেড়ে ওঠা মানুষের মধ্যে সংকীর্ণতা ও মানে সংস্কার মুক্ত মনোভঙ্গির একটা প্রকাশ ঘটিয়েছে। এখানে আমরা বিভূতিভূষণের একটা অসাধারণ একটা গল্প দেখতে পাই। তিনি শহর থেকে দূরে অবস্থান করেও গ্রাম বাংলার মানুষের যে জীবন, তাদের বৈশিষ্ট্যটা তিনি তার হৃদয়ে লালন করেছেন। আর এই কারণে আমরা এই গল্পটার মধ্যে একটা মাতৃসুলভ হাহাকার দেখতে পাই। এটাই ছিল আমাদের গল্পের মূল বিষয়। তো আমরা এই গল্পে মোট কথক 4 বার গ্রামে আসে। কথক বুড়ির জন্য যে কি অনুভূতিটা ফিল করে, আর কথক বুড়ি কথকের জন্য কি কি খাবার নিয়ে আসে, মোট কয়বার আসে, এগুলো আমরা মনে রাখবো। আমরা দেখতে পাই বুড়ি এবং গল্পকথকের মধ্যে মোট 4 বার 4টা বিষয় নিয়ে কথা হয়। প্রথমবার হয় তাদের মধ্যে পরিচয়, দ্বিতীয়বার খাবারের আদান প্রদান হয় যখন দেখা সাক্ষাৎ হয়, তৃতীয়বার বুড়ি যখন অসুস্থ হয় তখন তাকে দেখতে যাওয়া, চতুর্থবার কথক গ্রামে আসে বুড়ির মৃত্যুর পর। আর জ্ঞানমূলকের জন্য আমরা বুড়ি কি মাসে মারা যায়, কয়বার গ্রামে আসে, তাকে কোথায় কবর দেওয়া হয়, 2 জন জোয়ান ছেলে কবর করছে, এই বিষয়গুলো আমরা মনে রাখবো। এখানে সংলাপ বলে মোট 8 জন ব্যক্তি। আমাদের গল্পকথক, যাকে বুড়ি গোপাল বলে ডাকে, তিনি নিজে, চতুর্থী মশাই, বুড়ি, খুড়ো মশাই, বুড়ির নাচ জামাই, হাজরা বেটার বউ এবং শুকুর মিয়া ও দিগম্বরী। আর সংলাপ ছাড়া আমরা দেখতে পাই যে চরিত্রগুলো, তার মধ্যে আছে গোপাল, যেটা নাম দিয়েছে আমাদের বুড়ি গল্পকথককে, কিন্তু ওই নামে কোনো উক্তি সরাসরি দেয়া নাই, যদিও গোপালই হচ্ছে আমাদের গল্পের মূল গল্পকথক। এরপরে আছে পরশু সর্দার, যার শুধু নামটাই আছে, তার কোনো উক্তি নাই। আব্দুল, নসর, আবেদ আলী, গনি, জমির করাতি, ঘুটি গোয়ালিনী। তোমরা এগুলো আলাদা আলাদা করে মনে রাখার চেষ্টা করবে। মোট চরিত্র কয়টা, মোট কয়বার আসে, কি কি মাসে আসে এবং কি কি খাবার বুড়ির জন্য কথক নিয়ে আসে। আর এগুলো মনে রাখলে ইনশাল্লাহ
আশা করি তোমরা খুব সুন্দরভাবে গল্পটা আয়ত্তে রাখতে পারবে। সবাই ভালো থাকো, আবারও দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো পড়া নিয়ে। আসসালামু আলাইকুম।